এই এত গন্ধ কেন এখানে? পরিষ্কার করতে পারো না? নিজের শরীর তো সবসময় পরিষ্কার রাখো। মনে হচ্ছে তোমার কারণে ধরা খেয়ে যাব। এত ফোঁস করে কথা বলছো কেন? যদি আমাদেরকে না পেয়ে এখানে চলে আসে তাহলে বুঝতে পারবে বছরে কয়দিন। রহমান মিয়া বলল, বছরে কয়দিন সেটা অনেক আগে থেকেই জানি, তবে এভাবে কয়দিন এদিক সেদিক পালিয়ে পালিয়ে থাকবো? হালিমা বেগম বলল, আমি জানি না, তবে তোমার জন্য এভাবে পালিয়ে পালিয়ে আমি ওয়াশরুমের গন্ধ শরীরের ভিতরে ঢোকাতে পারবো না। আমি বের হয়ে যাচ্ছি। এটা বলে বের হয়ে যেতে চাইলে রহমান মিয়া হাত ধরে বলল, প্লিজ তুমি আমাকে জালিমের হাতে তুলে দিও না। যদি আমাকে একবার পায় তাহলে আমাকে বস্তার ভিতর ঢুকিয়ে কাঁধে করে নিয়ে যাবে। তুমি কি চাও আমাকে ওরা নিয়ে ওদের ওখানে মারধর করুক? তো এখন আমি কি করব সেটা বলো। টাকা পয়সা রোজগার করছো না কেন? না হলে এক কাজ করো, আমার চুরিগুলো পরে বাসার মধ্যে রান্না বান্নার কাজ করো। কি একটা ছেলে জন্ম দিয়েছো, সেও তোমার মতো বসে বসে খাচ্ছে। বলে নাক চেপে ধরলো। রহমান মিয়া বলল, দেখি আগামীবার আসলে তাদের কিস্তি দিয়ে দিব, যে কোনোভাবে এবার বাঁচতে পারলেই হয়েছে। হালিমা বেগম বলল, কিস্তি দেবে মানে? যেভাবে পারো আগামীবারের আগে আগের গুলো সহ দিয়ে আসবে। এভাবে দুজন দুজনের সাথে ঝগড়া করছে। সেকান্দার একটা বস্তা নিয়ে থালা বাসন কিচেন থেকে পাঠতে লাগলো আর নিজে নিজে বলল, এবার এগুলো বিক্রি করে তাদের কিস্তির টাকা পরিশোধ করব। অনেক জ্বালা যন্ত্রণায় ফালাই দিছে আমাকে। এভাবে কথা বলতে বলতে এক একটা করে সবগুলোই বস্তার মধ্যে ঢোকাতে লাগলো। তুষার ও তার স্ত্রী এক প্রকার চিপার মধ্যে হাত গুটিয়ে দাঁড়িয়ে টেনশন করতে লাগলো কিভাবে কি করবে দুজনে। টেনশনে একে অপরের দিকে তাকিয়ে কাপাকাপি করছে। রোমানা বলল, তোমার মতো আকাইম্মা আর কখনো দেখিনি। বাসায় বসে বসে খাচ্ছ, ওদিকে তোমার বাবা কোনো কাজকর্ম করে না। কিভাবে যে সংসার চলবে আমার মাথায় কিচ্ছু আসছে না। তুষার বলল, আরে কয়েকদিন ধৈর্য ধরো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এই কিস্তিওয়ালা এত নির্যাতন করবে আমি কখনো ভাবতে পারিনি। শেষ পর্যন্ত মনে হচ্ছে বাসার হাড়ি পাতিল গুলোও নিয়ে যাচ্ছে। এখন যদি বাধা দিতে যাই তাহলে আমাকে নিয়ে যাবে। কিভাবে কি করবো আমি তো নিজেই বুঝতে পারছি না। রুমানা বলল, হাড়ি পাতিল গুলো যদি নিয়ে যায় তাহলে রান্না বান্না কিভাবে করব? তোমার মাথার উপরে করব না তোমার বাবার মাথার উপরে করব? যাও গিয়ে বাধা দাও, না হলে আমি গিয়ে বলছি। তুষার স্ত্রীকে ধরে বলল, এই তুমি কোথায় যাচ্ছ? প্লিজ তুমি আমাকে বিপদে ফেলো না, তখন হাড়ি পাতিল গুলো বাঁচাতে গিয়ে আমাকে হারিয়ে ফেলবে। আল্লাহ, তুমি আমাকে কোন সংসারে পাঠিয়েছ? এক ভাদাইমার ছেলে আর এক ভাদাইমা টাকা লোন করে এনে কিস্তিওয়ালাকে টাকা দিচ্ছে না। এখন শেষ পর্যন্ত বাসার সমস্ত কিছু নিয়ে যাচ্ছে এই কিস্তিওয়ালা, তবুও তাদের কিস্তিগুলো পরিশোধ করছে না এই আকাইম্মাগুলা। বলে দুজনে দুজনের সাথে চুপি চুপি ঝগড়া করছে। কিস্তিওয়ালা সমস্ত কিছু নেবার পর একটা খালি পানির ট্যাঙ্কি ছিল, সেটাও হাতে করে নিয়ে যাচ্ছে। দরজা খুলে পেছন ফিরে সবার উদ্দেশ্য করে বলল, এবার এসব নিয়ে যাচ্ছি, আগামীবার আসলে বাসার একটা জিনিসও রাখবো না, তখন বুঝতে পারবি। জানি বাসায় তোরা কেউ নেই, আমি আসবো বলে সরে গিয়েছিস। যদি বাসার মধ্যে কিছু থেকে থাকে রেকর্ড করার মতো তাহলে তোরা এসে কথাগুলো শুনিস। বলেই কিস্তিওয়ালা সেকান্দার চলে গেল। দু গ্রুপ দুদিক থেকে এসে ছেলে বাবাকে বলল, বাবা তুমি কাজকর্ম করতে পারো না? এখন সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, রান্না বান্না কি দিয়ে করব? বৌমা তোমার স্বামীকে তুমি কিছু বলতে পারো না? ও কোনো কাজকর্ম করে না, বাসায় বসে বসে খাচ্ছে। তোমার এসব দেখে লজ্জা লাগে না? তোমার স্বামীর তো কোনো লজ্জা শরম নেই, তাকে আমার ছেলে পরিচয় দিতেও লজ্জা লাগে। আকাইম্মা ভাদাইমা কোথাকার। মা সাবধানে কথা বলো, তোমার স্বামীকে বলতে পারো না কাজকর্ম করে টাকা পয়সা বাসায় আনতে? বাবা কষে একটা থাপ্পড় দিয়ে বলল, এই বেয়াদব তুই কাকে স্বামীর কথা বলছিস? এই আমি তোর কি হই রে? তোর তালই নাকি তোর তালতো ভাই? বেয়াদব কোথাকার। বাবা আপনারা ছোটবেলায় আপনার ছেলেকে শিক্ষা দেননি, তাই অশিক্ষিতর মতো করে কথা বলছে। ওর কথা কি বলবো? আপনারা তো নিজেরাই নিজেদের মধ্যে সম্মান নিয়ে কথা বলেন না, কিভাবে একজনের দোষ দিব? হালিমা বেগম বলল, এত কিছু বুঝি না, আগামীকাল থেকে দুজনেই কাজে নেমে যা। দরকার হলে রাস্তায় রিক্সা চালা, ভ্যান চালা, তাতে আমার কোনো অসুবিধা নেই। এসব করেই টাকা ইনকাম কর। কিস্তিওয়ালা তো সবকিছু নিয়ে গেল, নিজের কানে শুনিসনি তোরা? আগামীবার আসলে সবকিছু নিয়ে যাবে। ঠিক আছে বলে দুজন দুই দিকে চলে গেল। বৌমা তুমিও বাসায় বসে কোনো ইনকামের রাস্তা পাও কিনা দেখো, দরকার হলে ছোট ছোট জামা নিয়ে সেলাই করো, বাসা ভাড়াটা তো তুলতে হবে, না হলে বাড়িওয়ালা এসে কাঁধ ধরে সবাইকে বের করে দিবে। এটা বলে শাশুড়ি চলে গেল। কোন সংসারে আসলাম রে, এত অভাব, হায় রে বিয়ে কেন করতে গেলাম? বলে রুমে চলে গেল। ম্যাডাম আমি কি করব, ওরা তো টাকা দিচ্ছে না, তবুও আমি এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। এখন কিভাবে কি করা যায় আপনি বলে দেন। কেন যে এই ফকিন্নি মার্কা লোকদেরকে টাকা দিয়েছেন এখন আমাকেই দৌড়াতে হচ্ছে। ম্যানেজার বলল, এক কাজ করো, আগামীবার যাবার সময় আমার কাছ থেকে একটা জিনিস নিয়ে গেলেই সবাইকে এখানে ধরে নিয়ে আসতে পারবে। জি ম্যাডাম বলুন কি নিয়ে যাব, আর কিভাবে তাদেরকে ধরতে পারবো? ম্যানেজার বলল, এখন সবার সামনে বললে সবকিছু জেনে যাবে। আমি এই পলিটিক্স গুলো শিখেই ম্যানেজারের জায়গায় বসেছি। আগামীকাল যাবার সময় আমাকে বলে গেলেই হবে। আর এই জিনিসপত্রগুলো ভাঙারির দোকানে বিক্রি করে টাকা নিয়ে এসো, যাও। ঠিক আছে ম্যাডাম, আপনি যা ভালো মনে করেন। আর আমি হাড়ি পাতিল গুলো নিয়ে এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আবার চলে এসো। সেকান্দার হাড়ি পাতিল গুলো নিয়ে বের হয়ে গেল। বেশ কয়েকদিন পর রহমান মিয়া দরজা খুলে বের হবে, এর মধ্যে বোরকা পরা একজন এসে রহমান মিয়াকে জড়িয়ে ধরে বলল, সবাইকে ডাকুন, আমি আপনার
আপনাদেরকে কিছু টাকা দিতে এসেছি। রহমান মিয়া খুশি মনে সবাইকে কাছে আসতে বলল। সবাই আসার পর বলল, বাবা কে তোমাকে জড়িয়ে ধরে আছে? মেয়ে মানুষের সাথে এরকম ঘষাঘষি করছো কেন? সিকান্দার রহমান মিয়াকে ছেড়ে দিয়ে বোরকাটা খুলে হাতে নিল। সিকান্দারকে দেখে সবাই ভয় পেয়ে গেল। পুত্রবধূ বলল, ইনি তো কিস্তিওয়ালা, দেখেছেন কিভাবে আসলো আমাদেরকে ধরতে? তুষার বলল, ভাই আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপনি একটু আমাদেরকে হেল্প করুন, আমরা কয়েকদিনের ভিতরে আপনাদের টাকা আপনাদেরকে দিয়ে দিব। এভাবে যদি আপনারা নির্যাতন করেন আমাদের, তাহলে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাব। অলরেডি আমরা এখন অসুস্থ, অনেক টেনশনের মধ্যে আছি। কিস্তিওয়ালা সিকান্দার বলল, তোরা যতই চালাকি করিস না কেন, আমাদের মতো চালাকি করতে পারবি না। বাটপাড়িরও একটা সীমা আছে, তোরা সেটাও ক্রস করে ফেলেছিস। যখন আমাকে দরজার বাইরে দেখিস, তখন হুকটা খুলে দিয়ে তোরা যেন কোথায় যাস। আর আজ যখন বোরকা পরে আসলাম, তখন বলছিস টাকা দিয়ে দিব, কাছে এসে সবাই ঘুরঘুর করছিস। মানুষ বলে না, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন। আজকে আমার মায়া জালে ধরা পড়েছিস, তোদের কোনো ক্ষমা নেই। তাড়াতাড়ি আমার সাথে চল, অফিসে গিয়ে ম্যানেজার যা বলে তাই করব। আমার জানা মতে তোদেরকে পুলিশে দিবে, না হলে মারতে মারতে টাকা নিবে। বলে কিস্তিওয়ালা তাদেরকে ধরে অফিসে নিয়ে যাচ্ছে। দর্শক, পরে কি হয়েছে জানতে চাইলে পরের পার্ট লিখে কমেন্ট করুন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।